প্রাণীবিদ্যা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীরা, আমরা পড়ছিলাম জেনেটিক্স ও প্রাণী প্রজনন এই কোর্সটি। কোর্স কোড 23-3105। এই কোর্সে আজকে আমরা দেখব একাদশ অধ্যায়। অধ্যায়ের নাম লিঙ্গযুক্ত, লিঙ্গ সীমিত ও লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্য, বা আমাদের পাঠের বিষয়বস্তু থাকবে এই 3টি, অর্থাৎ এই চ্যাপ্টার পুরোটাই আজকে আমাদের শেষ হবে। বিষয়বস্তুর মধ্যে আমরা ইংরেজিতে যদি বলি বা বেশি পরিচিত তোমাদের যে ওয়ার্ডগুলা, সেগুলো হচ্ছে সেক্স লিঙ্কড, সেক্স লিমিটেড অ্যান্ড সেক্স ইনফ্লুয়েন্স ট্রেটস। আমরা পরপর সবগুলাই দেখব। তো প্রথমেই আসি সেক্স লিঙ্কড। তো সেক্স লিঙ্কড জিন কাদেরকে আমরা বলবো? তো সেক্স লিঙ্ক জিনের ক্ষেত্রে যদি আমরা প্রথমে আসি, আমাদের মানুষের ক্ষেত্রে আমরা জানি 23 জোড়া ক্রোমোজোম আছে। এখানে যদি তোমরা এই ছবিটাতে দেখো, নাম্বারিং তো দেয়াই আছে 22 পর্যন্ত। এটা মেল এবং ফিমেলের ক্ষেত্রে সেম হয়। আমরা যে ছবিটা দেখছি এখানে মূলত মেইলের দেখানো হয়েছে, কারণ যদি এখানে দেখো দুটোই এক্স, দুটোই আছে হচ্ছে এক্স এবং সাইজটা একই রকম। আর যদি আমার এটা মেল হতো, ফিমেলের ক্ষেত্রে এক্স এক্স, কিন্তু যদি মেল হতো তাহলে কি হতো, একটা এক্স থাকতো, তার সাথে থাকতো একটা ওয়াই। এবং সেক্ষেত্রে আমরা যদি আলাদাভাবে দুটো ছবি দেখি, দেখো এখানে এক্স এক্স ফিমেলের ক্ষেত্রে দুটো ক্রোমোজোমের সাইজ, শেপ, গঠন সব কিছু সেম হবে ফিমেলের ক্ষেত্রে। বাট যখন মেলের ক্ষেত্রে আসবো, দেখো একটা এক্স একটা ওয়াই, এবং এক্স যেটা সেটা হচ্ছে অনেক লম্বা হয়, বড় হয়, এবং ওয়াইটা খুব ছোট হয়ে থাকে ক্রোমোজোমটায়। এই যে এখানে যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি, সেক্স লিঙ্কড জিন। এখন সেক্স ক্রোমোজোমে যেই জিনগুলো থাকে তাদেরকে আমরা সেক্স জিন বলছি, তার সাথে লিঙ্কড কথাটা যুক্ত করতে হবে। আমরা লিঙ্কড যদি বলি তাহলে সংযুক্ত, অর্থাৎ একই সাথে থাকার যে প্রবণতা, আমরা গত ক্লাসে এটা দেখেছি যে লিঙ্কড জিনগুলা কারা হয়। তো একই সাথে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতার যে জিনগুলা সেগুলোকে বলা হয় হচ্ছে লিঙ্কড জিন। এবং ওই জিনগুলো যদি সেক্স ক্রোমোজোমে থাকে তাহলে তাদেরকে বলবো হচ্ছে সেক্স লিঙ্কড জিন। এবং এ ধরনের জিনগুলো ম্যাক্সিমামই এক্স ক্রোমোজোমে থাকে, এক্স ক্রোমোজোমে। তাহলে দেখো মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স দুটোতেই এই ধরনের জিনগুলো পাওয়া যাবে, ইদার এইটা ইদার এটা। বাট যখন মেইলে আসব তখন দেখো এখানে এক্স কয়টা আছে? একটা। তার মানে এদের ক্ষেত্রে এই লিঙ্কড জিনের সংখ্যাটা কম থাকে, এবং কম থাকলেও সেক্ষেত্রে যদি সেটা প্রকট প্রচ্ছন্ন যেটাই হোক না কেন থাকলেই প্রকাশ পায়। আর ওয়াই ক্রোমোজোমে যে একেবারেই থাকে না লিঙ্কড জিনগুলো তা কিন্তু নয়, কিন্তু সেটা খুবই কম। এবং এই যে সাইজের ছোট হওয়ার কারণে এই অংশটুকু, এই অংশের আমরা হোমোলোগাস বলতে পারি, কিন্তু এখানে যেহেতু কোনো অংশ নাই, জন্য এই অংশটুকু কিন্তু নন হোমোলোগাস বলা হয়। তো এই বিষয়গুলো আমরা পরে আরও দেখি আমরা কিভাবে কি। তো সেক্স লিঙ্ক জিনের ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে আমরা এই ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমে যেই জিনগুলো থাকবে তারা কিছু নিয়ম মেনে চলবে। কি ধরনের নিয়ম সেগুলো আমরা একটু আগে দেখি। অধিকাংশ ক্ষেত্রে এক্স ক্রোমোজোম দ্বারা এই ধরনের জিনগুলো বাহিত হয়। আমি যেটা অলরেডি বলেছি যে ম্যাক্সিমাম জিনগুলাই এক্স ক্রোমোজোমে থাকে। কিছু ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমে থাকে, অর্থাৎ ওয়াই ক্রোমোজোমে একেবারেই থাকবে না তা কিন্তু নয়, এখানে থাকবে কিন্তু খুবই সামান্য। এসব রোগের জিন অধিকাংশ ক্ষেত্রে প্রচ্ছন্ন প্রকৃতির হয়ে থাকে, এবং সেক্ষেত্রে যেটা হয় যে মেয়েদের ক্ষেত্রে প্রকাশ পাওয়ার জন্য এই ধরনের ডিসঅর্ডারগুলা দুটো প্রচ্ছন্ন জিনই উপস্থিত থাকতে হয়। কারণ আমরা জানি যে প্রচ্ছন্ন জিন সবসময় হোমোজাইগাস অবস্থায়, অর্থাৎ দুটোরই উপস্থিতি থাকলে তখনই সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। কিন্তু পুরুষের ক্ষেত্রে যেহেতু তাদের এক্স ক্রোমোজোম একটা, এজন্য একটা প্রচ্ছন্ন জিনই যদি উপস্থিত থাকে সেক্ষেত্রে তাদের প্রকাশ পাবে। যদি আমি বলি ধরো এক্স এক্স
এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। তাহলে প্রচ্ছন্ন জিনটা যদি এ হয় তাহলে এইটা এবং এইটা এই অবস্থাতে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে প্রকাশ পাবে। যদি এরকম থাকে তাহলে কিন্তু প্রকাশ পাবে না, অর্থাৎ একটা থাকলে প্রকাশ পাবে না। বাট মেলের ক্ষেত্রে এক্স আর ওয়াই, এখন এখানে এ থাকবে, যেহেতু এর হোমোলোগাস অংশ নাই তার কারণে ওয়াইয়ে থাকবে না এই জিনটা, অর্থাৎ একটা থাকলেই প্রকাশ পাবে। এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। এসব অস্বাভাবিকতা মহিলাদের চেয়ে পুরুষে বেশি প্রকাশ পায়, তার কারণটা এইটাই। দেখো এখানে এই অপশনটাতেই শুধুমাত্র প্রকাশ পাচ্ছে, এই অপশনে প্রকাশ পাচ্ছে না, কিন্তু এখানে একটা থাকলেই প্রকাশ পাচ্ছে। অর্থাৎ যদি দুজন পুরুষ হয় তাহলে দুজনের ক্ষেত্রে দুজনই কিন্তু প্রকাশ পাচ্ছে, বাট মেয়েদের ক্ষেত্রে দুজনের মধ্যে একজন প্রকাশ পাচ্ছে, অর্থাৎ পুরুষে বেশি প্রকাশ পায়। পুরুষে এসব জিন থাকলেই প্রকাশ পায়। কেন প্রকাশ পায় সেটা তো বললামই। মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পাবে। লিঙ্গজড়িত অস্বাভাবিকতা পুরুষের সকল কন্যা সন্তান বাহক হবে, কারণ কন্যা সন্তানের প্রকাশ পেতে হলে দুটো জিন থাকতে হবে। তার একটা আসে ফাদার থেকে একটা এক্স, আর একটা এক্স আসবে মাদার থেকে। যেহেতু মাদারেরটা এই যে এই অপশনটা যদি আসে তাহলে হবে না, কিন্তু এই অপশনটা থাকলে হবে। তাহলে যে আমরা ধরলাম এটা আসছে, তাহলে হবে না। এজন্য বলা হচ্ছে অস্বাভাবিকতাধারী পুরুষের সকল কন্যা সন্তান কেমন হবে? বাহক হবে। আরও কিছু বৈশিষ্ট্য আছে, আমরা দেখি। পিতা হতে এই সব অস্বাভাবিকতা পুত্রে সঞ্চারিত হবে না, কারণ পুত্র হতে হলে কি হবে? ওয়াই লাগবে, ফাদার থেকে আসবে, আর যে এক্সট্রা লাগবে সেটা আসবে মাদার থেকে। মা যেহেতু স্বাভাবিক সেহেতু পিতার যদি অস্বাভাবিকতা থাকে পুত্রে সেটা আসবে না। লিঙ্গজড়িত অস্বাভাবিকতাধারী মহিলার সকল পুত্র সন্তানই এই বৈশিষ্ট্যধারী হবে, অর্থাৎ মায়ের ক্ষেত্রে এই এক্সট্রা যেহেতু মায়ের কাছ থেকে আসবে, এজন্য মায়ের যদি এই অস্বাভাবিকতা থাকে তাহলে পুরুষে অবশ্যই পুত্র সন্তানে এটা অবশ্যই প্রকাশ পাবে। লিঙ্গজড়িত অস্বাভাবিকতা মহিলার সকল কন্যা সন্তান বাহক হবে, কারণ এর আরেকটা এক্স যেহেতু একটা এক্স মা থেকে আসলো, একটা এক্স যেহেতু বাবা থেকে আসবে এবং সে যদি স্বাভাবিক হয় তাহলে কন্যা সন্তান শুধুমাত্র বহন করবে কিন্তু প্রকাশ করবে না। পিতার অস্বাভাবিকতা কন্যার মধ্য দিয়ে দৌহিত্রে সঞ্চারিত হবে। সেটা কেমন? এই যে অস্বাভাবিকতা এক্স এ যেটা পিতা থেকে আসবে সেইটা তার পুত্র সন্তানে যদি আসে তাহলে সেটা তার পুত্রে প্রকাশ পাবে, অর্থাৎ নানার ছিল মা বাহক হয়েছে, অর্থাৎ এটা যদি নানার কাছ থেকে এই এক্সটা আসে তাহলে এটা তার পুত্র সন্তানে যদি যায় তাহলে নানার ছিল মায়ের কিন্তু স্বাভাবিক, পুত্র সন্তানে সেটা আসলেই প্রকাশ পাচ্ছে, অর্থাৎ পিতার থেকে এই নানার থেকে নাতিতে এটা প্রকাশ পায়। এইগুলো মূলত হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কিছু নিয়ম। আমরা আরও কিছু বিষয় এখানে দেখব, যে অনেক ধরনের ডিসঅর্ডার আছে, তার ভেতরে তোমাদের আমি অল্প কিছু দেখাবো। লাল সবুজ বর্ণান্ধতা, অর্থাৎ লাল এবং সবুজ রঙের পার্থক্য সে সহজে বুঝতে পারে না। এগুলো সবই হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের মধ্যে পড়ে। তিন ধরনের লাল সবুজ বর্ণান্ধতা আছে, তার মধ্যে একটা হচ্ছে অটোসোমাল 7 নাম্বার, সেটা হচ্ছে নীল রঙের বর্ণান্ধতা। কিন্তু লাল সবুজ বর্ণান্ধতা মূলত হচ্ছে তোমার সেক্স লিঙ্কড, এই দুটো জিনই এই সেক্স ক্রোমোজোমে অবস্থিত এবং এক্স ক্রোমোজোমে অবস্থিত। হিমোফিলিয়া, এক্ষেত্রে হয় কি কোথাও কেটে গেলে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয় না এবং রক্ত জমাট বাঁধতে চায় না। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, এক্ষেত্রে পেশি শক্ত হয়ে যায়, 10 বছর থেকে 20 বছরের মধ্যে তার মৃত্যু হতে পারে। রাতকানা, রাতে দেখতে পায় না। ফ্রাইজাল এক্স সিনড্রোম, অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা দেখা যায় এই রোগে। টেস্টিকুলার ফেমিনাইজেশন, অর্থাৎ পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। হাইপারট্রাইকোসিস, দেহে অনেক ঘন লোমের উপস্থিতি। ডায়াবেটিস ইনসিপিডিস, এটা হচ্ছে আমরা ডায়াবেটিস কী রোগ এটা অলরেডি জানি। একথায়োসিস,
অমসৃণ আইসময় ত্বক, অর্থাৎ ত্বকে আইস মনে হবে, মাছের আইসের মতন না, আমরা বলতে পারি সাপের আইস যেরকম হয় ঠিক অমনটা দেখতে হতে পারে। হোয়াইট ফোরলক, অর্থাৎ পুরা চুল সাদা না হয়ে মাথার সামনের যে কোনো লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো এক সাইডে সামান্য সাদা হয়ে যেতে পারে। তো আমরা এই ডিসঅর্ডারের মধ্যে কিছু ডিসঅর্ডার দেখব। এই থালার ভেতরে তোমরা অনেক কালারফুল সবজি দেখতে পাচ্ছ। যাদের বর্ণান্ধতার সমস্যা নাই তারা নিশ্চয়ই কোনটা রেড, কোনটা ইয়েলো, কোনটা গ্রিন এটা খুব সহজেই বুঝতে পারছো। এবং আমি আশা করি আমার কোনো স্টুডেন্টেরই এই ধরনের সমস্যা নাই, থাকলেও সমস্যা নাই, থাকতেই পারে, কারণ এটা তো একটা জেনেটিক রোগ। তো এক্ষেত্রে কিছু করার নাই। আরও আমরা কিছু ছবি দেখি, নিশ্চয়ই দেখছো ক্যাপসিকাম রেড অ্যান্ড গ্রিন, এটা গ্রিন, এটা রেড, এটা দেখাচ্ছি কারণ যার সমস্যা সে তো আবার বলতে পারে দুটো তো একই রকম দেখতে পাচ্ছি। কাঁচা পাকা কলা, আরও কিছু ছবি দেখি আমরা, এই যে কালারফুল অনেক পেন্সিল, এটা তো আমরা জানি ট্রাফিকে যেই সিগন্যালগুলো থাকে 3 ধরনের বাতি, তো লাল সবুজ বাতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ লাল বাতি থাকলে গাড়ি চলে, স্টপ হয়, সবুজ বাতি জ্বললে তখন গাড়িটা চলে। সো এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি আসছি আস্তে আস্তে সব কিছুতে। এই আমরা তো ছোটোবেলা থেকেই এটা দেখে আসছি, আমাদের জাতীয় পতাকা সেখানেও কিন্তু এই লাল সবুজের আধিক্য আছে, সেহেতু এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের এই রোগটার ক্ষেত্রে। এখন দেখো, যখন কালার ব্লাইন্ড হয়, যেটা আমরা বলে থাকি লাল সবুজ বর্ণান্ধতাকে ইংরেজিতে আমরা কালার ব্লাইন্ড বলছি, যারা কালার ব্লাইন্ড বা লাল সবুজ অংশ বুঝতে পারে না তাদের ক্ষেত্রে জিনিসটা দেখতে এরকম হয়। আর স্বাভাবিক মানুষ আমরা তো লাল সবুজ বুঝতেই পারি। আরও কিছু ছবি দেখো, 3টা দেখতে পাচ্ছি, তার কাছে সবগুলো একই রকমই মনে হবে। এখন তোমার টেবিলে কাঁচা আপেলও আছে, পাকা আপেলও আছে, তোমাকে বলা হলো যে পাকা আপেলগুলো দিয়ে কিছু তৈরি করবে, কাঁচাটাই যেন খাও, বা কাঁচাটা দিয়ে কিছু তৈরি করবে, পাকাটা ইউজ করো। তখন তো তুমি দ্বিধায় পড়ে যাবে, তোমার কাছে তো সবই মনে হবে যদি তুমি কালার ব্লাইন্ড হয়ে থাকো। তো এটা একটা প্রবলেম। তারপরে ট্রাফিকের ক্ষেত্রে যেটা হয়, সরকারি চাকরির ক্ষেত্রে যেহেতু তুমি ট্রাফিক পুলিশে জয়েন করো, তাহলে তুমি তো সিগন্যালই দিতে পারবে না, সেক্ষেত্রে কখন গাড়ি থামবে আর কখন যাবে সেটা তুমি বুঝতে পারবে না। আবার গাড়ির ড্রাইভিং লাইসেন্স পেতে সমস্যা হয় লাল সবুজ বর্ণান্ধতার কারণে, তুমি সিগন্যাল বুঝতে পারবে না। ইভেন ডিফেন্সের যে চাকরিগুলো থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলোকে খুব কি বলবো স্ট্রিক্টলি ফলো করা হয় এই ধরনের রোগের ক্ষেত্রে, সেটা টেস্ট করা হয়ে থাকে যে বা আর স্বাভাবিক জীবনেও কিন্তু সমস্যা হয়। সাপোজ তুমি বাজারে গেলে, তোমার মা বললো যে কিছু পাকা টমেটো নিয়ে আসো, এখন তুমি তো বুঝতেই পারছো না যে কোনটা পাকা টমেটো, কারণ কালার ব্লাইন্ড হলে এটা তো বোঝা যাবে না। এখন বলতে পারো আমি তো হাত দিয়ে ধরে নরম বুঝলে সেটা তো পাকাই মনে হবে। এখন যে অবস্থা, দুটোই একই রকমই মনে হবে, কাঁচাটাও শক্ত হয় পাকাটাও শক্ত হয়, ওইভাবে বোঝা যায় না। এই যে কালার ব্লাইন্ড হলে তখন তার কাছে এই ধরনের কালার মনে হবে। এখন দেখি যে দেখো যে স্বাভাবিক মানুষ কি সুন্দর সবগুলো কালার বুঝতে পারছে, আর এক্ষেত্রে বোঝা যাচ্ছে না। এক্ষেত্রেও সমস্যা হতে পারে, তুমি কাউকে লাল গোলাপ তোমার কাছে চেয়েছে, তুমি লাল গোলাপ না নিয়ে যে খুঁজেই পাচ্ছ না, অন্য কালারের গোলাপ নিয়ে যাচ্ছ, তাহলেও সমস্যা হতে পারে। তো কালার ব্লাইন্ডে এই প্রবলেমগুলা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা তো অনেক কালারফুল কিছু মিস করে যেতে পারি। এই যে ছবিগুলো দেখলে বুঝতে পারছো যে যারা কালার ব্লাইন্ড তাদের কতটা সমস্যা হতে পারে। তো তুমি কালার ব্লাইন্ড কিনা এইটা কিভাবে তুমি বুঝবে, সেক্ষেত্রে একটা পরীক্ষা আছে যে পরীক্ষার মাধ্যমে এটা টেস্ট করা হয়ে থাকে, ইশিয়ারা পরীক্ষা বলা হয়ে থাকে। তো আর ইউ কালার ব্লাইন্ড কিনা আমি এটা এখন তোমাদেরকে দেখো। এর ভেতরে কি লেখা তোমরা নিশ্চয়ই সবাই যারা স্বাভাবিক তারা বুঝতে পারছো। এখানে কি লেখা? এখানে কিছুই লেখা না, এখানে একটা প্রজাপতির ছবি আছে। এখানে কি লেখা? কেউ বলবে 4, কেউ বলবে 8, দুটোই সঠিক। এখানে কি লেখা? এখানে দেখতে দেখতে এখন তো সবাই কালার ব্লাইন্ড হয়ে গেলে,
কিন্তু আসলে না, আসলে এটা যারা কালার ব্লাইন্ড তারা এই বিষয়গুলোকে এমনই দেখবে, এজন্য আমি এটা এখানে দেখিয়েছি। তো কালার ব্লাইন্ড হলে চিকিৎসাও বর্তমানে আবিষ্কার হয়েছে, কারণ জেনেটিক্স এত বেশি ডেভেলপ করেছে পৃথিবীতে। এখন বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে যদি বলো 1 নাম্বার সাবজেক্ট বা 1 নাম্বার যে গবেষণার ক্ষেত্র সেটাই হচ্ছে জেনেটিক্স। তো সেক্ষেত্রে তো চোখে এই ধরনের কিছু লেন্স আছে যেগুলা ইউজ করলে এই কালার ব্লাইন্ডের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। কিছু চশমা আছে, তাহলে কি হবে, সে স্বাভাবিকভাবে এগুলা দেখতে পারবে, যে যেই দৃশ্য সেটা স্বাভাবিক দেখতে পারবে। তো কিভাবে এটা বংশ পরম্পরায় সঞ্চালিত হয় সেই বিষয়টা আমরা একটু দেখি। তো এই ছবিটাতে যদি আমরা দেখি, দেখো একেবারে সাদা, যে সে হচ্ছে মেল, স্বাভাবিক, স্বাভাবিক ফিমেল। এই যে ক্যারিয়ার কখনোই কিন্তু মেল হয় না, কারণ হচ্ছে মেলের একটা থাকলেই সেটা প্রকাশ পাবে, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে দুটোই উপস্থিত থাকতে হবে, অর্থাৎ হোমোজেগাস থাকতে হবে, আর একটা থাকলে সে ক্যারিয়ার হয়। এজন্য ফিমেলই সবসময় ক্যারিয়ার হবে। আর কালার ব্লাইন্ড মেল ফিমেল যে কেউ হতে পারে, পুরো বডিটা লাল দেখলে অবশ্যই বুঝবে সেটা হচ্ছে কালার ব্লাইন্ড। তো আমরা দেখি, এখানে ছবিটা দেখে বুঝতেই পারছো, এ হচ্ছে মেল, এ হচ্ছে ফিমেল। এর ভেতরে পিতা হচ্ছে কালার ব্লাইন্ড, মাতা হচ্ছে স্বাভাবিক। এখন দেখো এদের যখন সন্তান হবে তখন সেটা কেমন হবে। দুটো পুত্র সন্তানই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ পিতা থেকে শুধু ওয়াই ক্রোমোজোম আসছে, আর মা থেকে আসছে কি, এক্স আসছে। মা যেহেতু স্বাভাবিক, তাহলে এক্স ওয়াই স্বাভাবিকই হবে। আর কন্যা সন্তান কি হবে, বাহক হবে। কারণ মা বাবার থেকে যেটা, সেটা যদি আমি সি ধরলাম, কালার ব্লাইন্ডে সি, এই এক্স আসছে, আর মায়ের কাছ থেকে স্বাভাবিক একটা এক্স আসছে। এজন্য যেহেতু এটা আছে, সেহেতু বাবা হচ্ছে, বাবার কাছ থেকে যেহেতু ওটা আসছে, এজন্য এটা হবে হচ্ছে স্বাভাবিক ক্যারিয়ার, ছোট হাতের সি। এখন আমরা যেটা দেখব, যে এই ক্যারিয়ার অর্থাৎ পিতা থেকে কন্যাতে আসলো, এই কন্যার যখন, এই যে কন্যা, ইনি হচ্ছে ফিমেল আর এ হচ্ছে মেল, একটা স্বাভাবিক পুরুষের সাথে বিয়ে হলো, তখন তাদের পুত্র কন্যারা কেমন হবে। সেক্ষেত্রে দেখো, একটা পুত্র সন্তান স্বাভাবিক, একটা কন্যা সন্তান স্বাভাবিক, একটা কন্যা বাহক, আর এক পুত্র, একটা পুত্র হচ্ছে কালার ব্লাইন্ড। অর্থাৎ তাদের যে 50% পুত্র সন্তান হবে হচ্ছে কালার ব্লাইন্ড। দুজন মিলে তো 100, এর জন্য 50%। আর টোটাল সন্তানের মধ্যে 25% হচ্ছে কালার ব্লাইন্ড। কেন কালার ব্লাইন্ড? দেখো, এই যে এক্স সি, এটা হচ্ছে মায়ের কাছ থেকে, আর বাবার কাছ থেকে আসে স্বাভাবিক একটা ওয়াই। এইটা যেহেতু আসলে কি হবে, সে কালার ব্লাইন্ড হবে। কিন্তু মার তো একটা এক্স স্বাভাবিক, তখন এই ওয়াই আর এই এক্স হলে পুত্র হবে স্বাভাবিক। কন্যার ক্ষেত্রে যদি এই এক্স আর বাবারের এই এক্স যদি আসে, তাহলে সে হবে বাহক, আর এই এক্স আর স্বাভাবিক এক্স আসলে তখন সে হবে হচ্ছে স্বাভাবিক কন্যা সন্তান। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো, নানার ছিল, মা সেটা বহন করলো, এবং নাতিতে সেটা প্রকাশ পেল। এই যে বর্ণান্ধতার ক্ষেত্রে এরকম, যে বাহক কন্যা সন্তানরা হয় 100%, যদি মাতা স্বাভাবিক আর পিতা বর্ণান্ধ হয়, তাহলে হচ্ছে পুত্র সন্তানরা সবাই স্বাভাবিক হয়। মা যদি বাহক হয়, পিতা যদি স্বাভাবিক হয়, তাহলে 50% সন্তান কন্যা সন্তান স্বাভাবিক হয়, 50% বাহক হয়। পুত্র সন্তানের ক্ষেত্রে 50% স্বাভাবিক হয়, 50% বর্ণান্ধ হয়। মা বর্ণান্ধ, বাবা যদি স্বাভাবিক হয়, তাহলে 100% কন্যা সন্তান বাহক হয় এবং 100% পুত্র সন্তান বর্ণান্ধ হয়। মা বাহক, বাবা যদি বর্ণান্ধ হয়, তাহলে কন্যা সন্তান 50% হয় হচ্ছে বাহক, আর 50% হয় বর্ণান্ধ। পুত্র সন্তানের 50% স্বাভাবিক হয়, 50% বর্ণান্ধ হয়। তোমরা এগুলা
নিজেরা ক্রস করে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে যে এটা কিভাবে রেজাল্টগুলো পাওয়া যাবে। কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দিতে। এই ছবিটা দেখো, এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিসের ছবি। হ্যাঁ, এটা রয়্যাল ফ্যামিলি, ইংল্যান্ডের যে রাজ পরিবার, সেই পরিবারের একটা ছবি। কেন এই ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণটা হচ্ছে যে রয়্যাল ফ্যামিলিতে একটা রোগ আছে, রয়্যাল ডিজিজ বলা হয়ে থাকে, হিমোফিলিয়া। তো কি হয় এক্ষেত্রে, যে কোথাও কেটে গেলে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয় না। আমাদের যে রক্ত জমাট বাঁধার 13টা ফ্যাক্টর আছে, তার মধ্যে 8 এবং 9 নম্বর ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। এর যদি যে কোনো একটা অনুপস্থিত থাকে তাহলে সহজে রক্ত জমাট বাঁধে না। এই যে রক্ত জমাট না বাঁধার যে রোগটা, এটাও কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এবং এইটা প্রচ্ছন্ন প্রকৃতির ডিসঅর্ডার, এক্স ক্রোমোজোম দ্বারাই বাহিত হয়। আমরা ঠিক যেভাবে দেখে আসলাম কালার ব্লাইন্ডনেস, ঠিক একইভাবে এই রোগটাও বংশ পরম্পরায় একই নিয়মে বাহিত হয়ে থাকে। তো আমরা এখানে টাইপ 2 ধরনের হবে। যদি 8 নাম্বার ফ্যাক্টর অনুপস্থিত থাকে তাহলে তাকে বলা হয় হিমোফিলিয়া এ, আর যদি 9 নাম্বার ফ্যাক্টর অনুপস্থিত থাকে তাহলে তাকে বলা হয় হচ্ছে হিমোফিলিয়া বি, এবং দুটোই কিন্তু এক্স লিঙ্কড এবং রিসেসিভ জিনের কারণে হয়ে থাকে। তো আমরা এক্ষেত্রে দেখি যে এ স্বাভাবিক বাহক কন্যা, আর হচ্ছে হিমোফিলিক যেই পুরুষ, এটা মেয়েও হতে পারে, আমি এক্ষেত্রে পুরুষের ছবিটাই দেখিয়েছি। তাহলে পিতা হিমোফিলিয়া, মা হচ্ছে স্বাভাবিক, মার জিন হচ্ছে এক্স এইচ এইচ, বাবার জিন হচ্ছে এক্স এইচ ওয়াই। তো আমাদের দেখো এদের সন্তানরা কেমন হবে, দুটো কন্যা সন্তানই বাহক। কেন বাহক, এই এক্স কিন্তু তারা দুজনই পেয়েছে, আর এখান থেকে একটা পেয়েছে, যার কারণে এরা হচ্ছে বাহক। আর পুত্র সন্তানের ক্ষেত্রে দুজনই কি স্বাভাবিক, কারণ এই ওয়াই দুজনই পেয়েছে আর এই স্বাভাবিক দুজনই পেয়েছে, এজন্য। এখন আসি এই বাহক কন্যার সাথে একটা স্বাভাবিক পুরুষের যদি বিয়ে হয় তাহলে কি হচ্ছে, ওই একই নিয়মে দেখো এখানে মা হচ্ছে বাহক আর বাবা হচ্ছে কি স্বাভাবিক। তাহলে যেটা হবে, এই কন্যার ক্ষেত্রে এইটা আর এইটা স্বাভাবিক, এই পুত্রের ক্ষেত্রে দেখো এইটা আর এইটা স্বাভাবিক, এই কন্যার ক্ষেত্রে এইটা আর এইটা বাহক, এই যে বাহক জিন। এই পুত্রের ক্ষেত্রে এইটা আর ওই এইটা, অর্থাৎ এই ছোট হাতের থাকলেই প্রকাশ পাবে, এজন্য। তাহলে হিমোফিলিয়া তোমরা বুঝতে পেরেছো। দেখো যে পুরোটা আমরা যেটা দেখলাম সেটাই একভাবে দেখলে এইভাবে, যে মা ক্যারিয়ার হলে কত % পুত্র বা কন্যা হবে। এখন আসি সেক্স লিঙ্কড জিনের আবিষ্কার। আমি এটা আগে দেখাতে পারতাম, কিন্তু আমি এটা পরে দেখাচ্ছি, কারণ সেক্স লিঙ্কড কি, কিভাবে এক বংশ থেকে আরেক বংশে আসছে, এটা তোমরা একটু হলেও বুঝতে পেরেছো, এজন্য এই জিনিসটা এখন তোমাদের কাছে সহজ মনে হবে। তোমাদের বইয়ে হয়তো এটা আগে দেওয়া আছে। তো আমরা দেখব কোথায়, ড্রসোফিলা মেলানোগাস্টার বলেছি জেনেটিক্যাল এক্সপেরিমেন্টে এই মাছিটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম এক্সপেরিমেন্টগুলো এর উপরেই হয়েছে। তো ড্রসোফিলার ক্ষেত্রে আমরা যেটা দেখব, এদের চোখের অনেক ধরনের রং আছে, প্রায় 10-12টারও বেশি আছে। তো আমরা এখানে দুটো রং ধরবো, একটা হচ্ছে এক্স আর, এটাও কিন্তু সেক্স লিঙ্কড, এর জন্য এক্স রেড, তার মানে আর এটা ডমিনেন্ট। এবং দেখো এখানে আমি যেটা দেখিয়েছি, চক্ষুটা তাদের হবে লাল, এই যে লাল, এবং এটা কে মেল। এদের মেল ফিমেলের চেনার একটা উপায় আছে, এই অংশটা দেখো, উপরে 1 2, নিচে একটা গাঢ়, টোটাল 3টা ব্যান্ড থাকে, পুরুষের ব্যান্ডের সংখ্যা থাকে 3টা।
এর জিনোটাইপ যেহেতু স্বাভাবিক হলে আর, এটা হবে বড় হাতের আর। আর এটার ক্ষেত্রে ফিমেলেরও চোখ লাল, কিন্তু ব্যান্ড দেখো এর 3টা, এর কয়টা 5টা থাকে। এটা কিন্তু এদের মূল পার্থক্য। তোমাদের যে প্র্যাকটিক্যাল পার্ট আছে সেখানেও কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দুজনের চোখই লাল। লাল হলে তার জিনোটাইপ পুরুষের ক্ষেত্রে হবে এটা, আর স্ত্রীর ক্ষেত্রে 2 ধরনের হতে পারে, যেহেতু ডমিনেন্ট বড় হাতের আর থাকলে সেটা প্রকাশ পাবে। এর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা হচ্ছে হোয়াইট। তাহলে এর স্মল লেটারটা নিলেই হয়ে যাচ্ছে আমার। এক্ষেত্রে দেখো মেল ফিমেল চক্ষুটা তো অবশ্যই সাদা, আর মেল ফিমেল কীভাবে চিন্তা হয় সেটা তো আমি আগেই বলে দিয়েছি। আর একটা থাকলে সাদা। এর ক্ষেত্রে আমরা যেটা দেখব চোখ সাদা, আর ব্যান্ড দেখে তো আগেই বলেছি, এবং একটাই জিনোটাইপ, এবং হোমোজাইগাস অবস্থাতে থাকলেই শুধুমাত্র হোয়াইট হবে স্ত্রীর ক্ষেত্রে। এখন আমরা ক্রস দেখি। সাদা চক্ষুর, এটা দেখে নিশ্চয়ই ব্যান্ড দেখে বুঝতে পারছো, হ্যাঁ ফিমেলের সাথে যার জিনোটাইপ এরকমই হতে হবে। ক্রস ঘটানো হচ্ছে একটা লাল চক্ষু মেইলের, এবং তার জিনোটাইপ এইটা। গ্যামেট এর 2টো হবে একই ধরনের, এর জন্য একটা দেখিয়েছি। এর 2 ধরনের গ্যামেট, এবং কম্বিনেশন যদি আমরা করি, এইটা একটা কম্বিনেশন, এর সাথে এর কম্বিনেশন, সেকেন্ডটা এর সাথে এর কম্বিনেশন, থার্ডটা এর সাথে এর কম্বিনেশন, ফোর্থের ক্ষেত্রে এর সাথে এর কম্বিনেশন। তাহলে এই যে আমরা 4টা কম্বিনেশন পেলাম, সেক্ষেত্রে যদি দেখো লাল চক্ষু, কারণ বড় হাতের আর থাকলেই কি হবে লাল হবে। কত পার্সেন্ট? 50%। আর পুরুষের ক্ষেত্রে সাদা চক্ষু, সেটাও কিন্তু 50%। এই যে 50% লাল এবং 50% সাদা হলো, এটা কিন্তু এক্স লিঙ্কড জিনের কারণে হলো। কেন হলো? কারণ আমরা যদি আবার দেখি লাল চক্ষুর ফিমেলের সাথে, আগে কিন্তু সাদা চক্ষু ছিল, এখন হচ্ছে এই লাল চক্ষুর হেটেরোজাইগাসের সাথে আমরা এখন দেখব সাদা চক্ষুর মেলের যদি ক্রস ঘটায় 2 ধরনের গ্যামেট। এটা তো আমরা জানি কিভাবে কি হয় কম্বিনেশনগুলো। এটা যদি করি তাহলে দেখো এ লাল চক্ষু, এ হচ্ছে সাদা চক্ষু। 50 এর টোটাল ফিমেলের 50% লাল, 50% সাদা। একইভাবে টোটাল মেলের 50% লাল, 50% সাদা। এখন দেখো যদি এটা সেক্স লিঙ্কড জিন না হতো, যদি মেন্ডেলের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই জিনগুলো আলাদা আলাদা ক্রোমোজোমে থাকতো, তাহলে কি হতো? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সবগুলাই পেতাম লাল চক্ষুর মাছি, মেল বা ফিমেল যাই হোক না কেন সবই আমরা পেতাম লাল চক্ষু। কিন্তু সেখানে আমরা কিন্তু সেটা পাই নাই। আমরা 50% এক কালার পেয়েছি, 50% আর একটা রঙের পেয়েছি। এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হতো, আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী এখানে হওয়া উচিত ছিল 3:1 অনুপাতে লাল সাদা চক্ষু, কিন্তু সেটাও পাচ্ছি না। এ কারণেই এটা কিন্তু হচ্ছে সেক্স লিঙ্ক যেই জিন, তার কারণে এটা হয়ে থাকে। অর্থাৎ এক্স ক্রোমোজোমের যেই বাহুতে এটা ছিল সেখান থেকে বংশ পরম্পরায় সে বাহিত হয়ে এই বিষয়টাকে দেখাচ্ছে। এখন আসি আমরা আরেকটা পার্ট এইটারই, সেটা হচ্ছে যে এই যে আমরা যে মানুষের ক্যারিওটাইপ দেখছি এটা কিন্তু একটা মেলের, কারণ কি এখানে কি আছে এক্স আর ওয়াই আছে। এখানে এই এক্স ক্রোমোজোমের জিনগুলো তো এতক্ষণ আমরা দেখে আসলাম, তাহলে দেখি ওয়াই ক্রোমোজোমে কিছু লিঙ্কড জিন আছে কি না। হ্যাঁ আছে। সেই লিঙ্কড জিনগুলা কি, এখন আমরা সেগুলা দেখব। তো ওয়াই ক্রোমোজোমে যদি এ ধরনের জিন থাকে যেটা এক্স ক্রোমোজোমে পাওয়া যায় না, এ ধরনের জিনকে বলা হয় হচ্ছে হল্যান্ড্রিক জিন। তো মানুষের ক্ষেত্রে এরকম খুব অল্প সংখ্যক দেখা যায়। এটা হচ্ছে একটা, আমরা দেখি দেখো এই ছবিটাতে
এই বাচ্চাটার শরীরে প্রচুর লোম দেখা যাচ্ছে। এই ধরনের লোমশ শরীর যেটা ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনের কারণে হয়ে থাকে, এবং ওয়াই ক্রোমোজোমে যেহেতু থাকে তাহলে এই বৈশিষ্ট্যটা ওয়াইয়ের মাধ্যমে, ওয়াই যেহেতু পুত্র সন্তানের ক্ষেত্রে আসে, সেজন্য এই ধরনের বৈশিষ্ট্যগুলো পুত্র সন্তানে দেখা যায় এবং এটাকে বলা হয় হাইপার ট্রাইকোসিস। তারপর আরেকটা ছবি যদি দেখো, কানে অনেক লোম থাকে, লোমশ কান, এটাও কিন্তু হাইপার ট্রাইকোসিস। তারপরে আমরা যেটা দেখব আরেকটা এই হল্যান্ড্রিক জিনেরই উদাহরণ, সেটা হচ্ছে একথায়োসিস। একথায়োসিস হচ্ছে এই যে চামড়া চামড়া উঠে যায় এবং আইসের মতন খোলস, সাপ যেমন খোলস বদলায় ঠিক তেমনটা ঘটে থাকে, যেটাকে বলা হয় একথায়োসিস। যে পায়ে দেখতে পাচ্ছ যে চামড়াটা দেখতে অনেকটা সাপের খোলসের মতন বা আইসের মতন দেখতে মনে হবে। আমাদের প্রথম এক্স লিঙ্ক যেই সেক্স লিঙ্ক জিনগুলো ছিল সেটা হয়ে গিয়েছে। আমরা আর একটা টপিকস আছে সেটা দেখব। এই দুটো খুব সামান্য এবং আমি এদের পার্থক্যটা দিয়ে দুটোকে কাভার করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে লিঙ্গ সীমিত বৈশিষ্ট্য আর লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্য। লিঙ্গ সীমিত, লিঙ্গ তো বুঝতে পারছি, লিঙ্গর ক্ষেত্রে দুই ধরনের হতে পারে, এক পুরুষ হতে পারে, এক হচ্ছে স্ত্রী হতে পারে। তার মানে হচ্ছে সীমিত, অর্থাৎ যে কোনো একটা লিঙ্গে যদি সীমিত থাকে তাহলে সেটাকে আমরা বলছি লিঙ্গ সীমিত বৈশিষ্ট্য। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা আমরা ধরব সেটা হয় শুধুমাত্র ফিমেলে থাকবে অথবা শুধুমাত্র মেলে থাকবে। এই ধরনের বিষয়কে আমরা বলবো হচ্ছে লিঙ্গ সীমিত বৈশিষ্ট্য। আর লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্য কোনটা হবে, যে ওই বৈশিষ্ট্যটা পুরুষেও দেখা দিতে পারে, স্ত্রীতেও দেখা দিতে পারে, বাট তার মাত্রাটা যে কোনো একটা লিঙ্গে অতিরিক্ত মাত্রায় দেখা যাবে, তখন সেই ধরনের বৈশিষ্ট্যকে বলা হচ্ছে লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্য। অর্থাৎ লিঙ্গ সীমিত বৈশিষ্ট্যটা শুধুমাত্র একটা সেক্সেই দেখা যাবে, কিন্তু লিঙ্গ প্রভাবিত দুটোতেই দেখা যাবে, কিন্তু সেটার মাত্রাটা খুব কম হবে। এই ধরনের বৈশিষ্ট্যগুলা কোথায় দেখা যায়, অটোজোমে থাকে লিঙ্গ প্রভাবিত যে বৈশিষ্ট্যগুলা। এবং লিঙ্গ সীমিত অর্থাৎ একটি লিঙ্গে তার মানে হচ্ছে হয় ফিমেল না হলে হচ্ছে মেল, কিন্তু লিঙ্গ প্রভাবিত উভয় লিঙ্গে থাকবে। এখন দেখি একই জিনোটাইপ হলেও ফিনোটাইপ ভিন্ন রকমের হয়ে থাকে। অর্থাৎ যেহেতু মেল ফিমেলের অটোজোমের সংখ্যা সমান, গঠন সমান, তাহলে ওই জিনটা মেলে থাকলে ফিমেলেও থাকবে, কিন্তু কি হবে, মেলে প্রকাশ পাবে ফিমেলে প্রকাশ পাবে না, অথবা ফিমেলে প্রকাশ পাবে মেলে প্রকাশ পাবে না, এ ধরনের যে বিষয়টা সেইটা। আর লিঙ্গ প্রভাবিত হচ্ছে একই জিনোটাইপ হলেও ফিনোটাইপের মাত্রা ভিন্ন রকমের হয়। অর্থাৎ কীরকম, যে যদি এরকম হয় যে ওটা প্রকট বৈশিষ্ট্যের কারণে হয়ে থাকে, তাহলে দুটো প্রকট এবং সেটা পুরুষেই বেশি প্রকাশ পাবে। যদি এরকম হয় তাহলে দুটো প্রকট জিনের উপস্থিতি পুরুষে মাত্রাতিরিক্ত, একটা যদি থাকে তাহলে আর তার থেকে একটু কম। আর স্ত্রীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হেটেরোজাইগাস অবস্থায় সেটা প্রকাশই পাচ্ছে না, শুধুমাত্র প্রকট, অর্থাৎ দুটো থাকলে প্রকাশ পাবে, কিন্তু তার মাত্রাটাও পুরুষের যতটা ছিল ততটা হবে না। আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো। লিঙ্গসীমিত বৈশিষ্ট্য হরমোন দ্বারা প্রভাবিত নয়, তবে কোথাও কোথাও আছে যে হরমোন দ্বারা প্রভাবিত। অর্থাৎ এরকম যে সাধারণত এটা তো ফিক্সড যে এই সেক্সে প্রকাশ পাবে ওই সেক্সে প্রকাশ পাবে না, যার কারণে এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা বলতে পারি যে হরমোন দ্বারা প্রভাবিত হয় না। যে আর লিঙ্গ প্রভাবিত হচ্ছে হরমোন দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ হরমোনের প্রভাবে ওই বৈশিষ্ট্যগুলা চেঞ্জ হতে পারে। আমরা উদাহরণে আসব, যেমন মাছের ডিম পাড়া, ডিম কিন্তু শুধুমাত্র ফিমেলই পারে, মেল পারে না। আবার যদি দেখো যে বাচ্চা মানুষের ক্ষেত্রে বাচ্চা উৎপাদন, এইটা হচ্ছে দেখা যাবে, এটা হচ্ছে ফিমেলে দেখা যাবে কিন্তু মেলে দেখা যাবে না। আবার দাড়ি সাধারণত এটা আমরা দেখে থাকি একটা সেক্সেই সীমাবদ্ধ থাকে, অন্য সেক্সে এই ধরনের
বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। তবে একেবারেই না, কারণ কিছু ডিফিকাল্টিস থাকতে পারে জিনের, বা হচ্ছে মিউটেশন হতে পারে জিনের, পরিবেশ, হরমোন, কিছু ফ্যাক্টর তো থাকে, সেটা হচ্ছে ব্যতিক্রম বা স্বাভাবিকভাবে যে ঘটনাগুলো ঘটে সেটা আমরা এখানে বলছি। আচ্ছা, লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্য হচ্ছে মানুষের টাক। দেখবা টাকের বিষয়টা, যে মানুষের এটা পুরুষে বেশি দেখা যায়, মহিলাদের ক্ষেত্রে দেখা যায় না একেবারে তা কিন্তু না, সেটা কিন্তু খুব সামান্য। যে পুরুষের ক্ষেত্রে পেছনটা একেবারেই চুল থাকে না, সামনের ক্ষেত্রেও অনেকটা চুল থাকে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা খুবই সামান্য পরিমাণে থাকে দেখে আমরা বলতে পারি এগুলো হচ্ছে লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্য। কেমনভাবে এটা হরমোন দ্বারা প্রভাবিত? জিনের সাথে সাথে ওই পুরুষ হরমোনটা ওই বৈশিষ্ট্যটা প্রকাশে উপস্থিতিতে ওই বৈশিষ্ট্যটাকে বেশি মাত্রায় প্রকাশ করে, এই জন্য এটা হরমোন দ্বারা প্রভাবিত। যেমন এখানে দেখো 3 ধরনের, যে এই এখানে হয়তোবা সেটা দুটোই ক্যাপিটাল লেটারে আছে, এজন্য এটা হতে পারে, এটা একটা ক্যাপিটাল একটা স্মল, এটার ক্ষেত্রে দুটোই স্মল, এরকম হতে পারে। আর স্ত্রীর ক্ষেত্রে দেখো খুবই সামান্য এই জিনোটাইপটা এখানে আছে, হয়তোবা এটা এখানে আছে, এটা এখানে আছে, এজন্য আমরা বলতে পারি এটা এরকম। দেখো মেল আর ফিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে ওম্যান, এইটা থাকলে দুজনই টাক দেখাচ্ছে, কিন্তু মাত্রাটা খুবই কতটা কম বেশি হবে সেটা ডিপেন্ড করছে মেল ফিমেলে, মেলে বেশি ফিমেলে কম। হেটারোজাইগাস অবস্থায় পুরুষেও প্রকাশ পাচ্ছে কিন্তু মহিলাতে প্রকাশ পাচ্ছে না, আর এই অবস্থায় দুজনের কারোরই প্রকাশ পায় না। এটা হচ্ছে প্রকট জিনের উপস্থিতির কারণে হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা আরেকটা ছবি দেখছি, এইটা একটা মোরগ, যার এই পালকগুলাকে বলা হয় হচ্ছে মাদি পালক, মানে পালকের মর্দা পালক বা পালকের উপস্থিতি এই জিনটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। তো এক্ষেত্রে যেটা হয়ে থাকে যে হেন আর কক, এই এই দুটো ওয়ার্ড তো আমরা বুঝি, অর্থাৎ হেন ফিদার, যদি ফিদার থাকে তাহলে তাকে আমরা বলি হেন ফিদার। প্রকট অবস্থায়, হোমোজগ অবস্থায় ফিমেলেরও থাকে মেলেরও থাকে, হেটারোজাইগাস অবস্থায় ফিমেলেরও থাকে মেলেরও থাকে। এই অবস্থাতে এর থাকে, কিন্তু এর ক্ষেত্রে কি থাকে? কক ফিদার থাকে। এই যে বিষয়টা, এটা হচ্ছে এই ফিদারটা কিসের উপস্থিতির কারণে হলো? মেলের যে হরমোন তার উপস্থিতির কারণে এটা লিঙ্গ প্রভাবিত হলো, এজন্য এই ধরনের বিষয়কে বলা হয়েছে লিঙ্গ প্রভাবিত যে বিষয়গুলা সেইগুলা, সরি লিঙ্গ প্রভাবিত না, এটা হচ্ছে যে সেক্স লিমিটেড, অর্থাৎ এই ফিদারটা কখনো কিন্তু এখানে দেখা যাবে না, শুধু দেখা যাবে মোরগে। তো এইগুলা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের পুরো বিষয়টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারোর কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেটাকে আবার রিপিট করতে এবং তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় বসে মনোযোগ সহকারে পড়াশোনা করবে।